আসবে। তো এবার এই যে ভারতবর্ষের ম্যাপটা আমরা ইনসার্ট করেছি, এই ভারতবর্ষের ম্যাপটা আমাদের খুব কাজে লাগবে, মানে আপাতত তো বেশ কাজেই লাগবে বোঝার জন্য। জাস্ট আমি একটু একটা মানে সেট আপ করে নিই, একটু সেট আপ বলতে একটা ডায়েরি নিয়ে নিলাম যার উপরে রেখে রেখে লিখবো আর কোনো কারণে যদি কারোর ক্লাস মানে কিছু হয়ে যায় তাহলে সে আমাকে ফোন করতে পারে বা মেসেজেও লিখতে পারে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি না, এই স্ক্রিনে আছি তো ওই জন্য আমি মেসেজ পড়তে পারবো না, মানে দেখতে পাবো না। আমাকে মেসেজ দেখবার জন্য এমনি করে বেরিয়ে এইভাবে গিয়ে তারপর এমনি করে মেসেজ দেখতে হবে, মেসেজে কে কি লিখেছে না কেউ কিছু। তাহলে আমাকে প্রত্যেকবার যদি একবার করে মেসেজ 5 মিনিট অন্তর চেক করতে হয় তাহলে ক্লাসের ফ্লোটা হারিয়ে যাবে। তো যাই হোক, তো ইন্ডিয়ান জিওগ্রাফি এটা একটু বড় না, এমনি স্ক্রিনে ভালোই দেখা যাচ্ছে, বড় আর করার দরকার লাগে তবু দেখি যদি কিছু বড় করা যায় কিনা। না, বড় করা যাচ্ছে না। তো ইন্ডিয়ান জিওগ্রাফি এর মধ্যে যেমন ধরুন আমরা বুঝতে পারছি একটা হচ্ছে সবাই জানে, একদম কিছু না বললে হয় না, ফিজিক্যাল। তারপরে হচ্ছে একটা হিউম্যান, আর একটা আমরা কমার্শিয়াল বা এগ্রি বলে ছেড়ে দিচ্ছি আর কি। আমরা আপাতত এগ্রি লিখছি, কমার্শিয়াল লিখছি না। কমার্শিয়ালটা আমরা অন্য জায়গায় অন্যভাবে ইউজ করব, এটা ম্যাক্সিমাম করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এগ্রি, ঠিক আছে। তো এই যে ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি আর এগ্রিকালচারাল জিওগ্রাফি। এবার যদি আমরা দেখি যে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি কিভাবে পড়ব, তো এখানে যারা বাংলা বই পড়ছেন কেসিএম বা বাসুমৌলিক বই পড়তেই হবে, কিন্তু আমি পরামর্শ দেবো এই দুটো বইয়ের মধ্যে মানে এইটা মানে কেসিএম বা বাসুমৌলিক যে কোনো একটা, আর এইটা হচ্ছে এইটা, তাও কি ক্লাস 9-10 বইটা পড়া খুব আবশ্যক। কারণ ক্লাস 9-10 বইতে একদম বেসিক জায়গাগুলো থেকে থাকে। কেন কি বাসু মৌলিকে যেভাবে চ্যাপ্টার গুলো আছে, কিছু কিছু টপিক আছে যেগুলো কেসিএম এ নেই। এবার মানুষ তো দুটো বই কিনতে পারে না, তো যে যেটা আছে সে সেটা পড়ে নেয়, এনসিআরটি পড়ে নিলে কি হয়, গ্যাপটা পূরণ হয়ে যায়। তো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমরা 1 নম্বর শুরু করছি যে ফিজিক্যাল জিওগ্রাফি বলতে কি বোঝায়, কেউ কি আমাকে একটু বলবেন? হোয়াট ডু ইউ মিন বাই ফিজিক্যাল জিওগ্রাফি? কারো কোনো আইডিয়া আছে? স্যার হ্যাঁ বল। স্যার গঠনগত গঠনগত, ঠিক। কোথায় কোন দিকে কিভাবে গঠিত হয়েছে ভারতবর্ষের এই পাহাড় গুলো বলতে পারে বা এই সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গঠনগত, একদম ঠিক। তো এই গঠনগত যে জিওগ্রাফির ব্যাপারটা আছে, তো এখানে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির আন্ডারে আমাদের জানতে হচ্ছে ল্যাটিটিউড, লঞ্জিটিউড, যেটাকে বলা হচ্ছে বাংলায় অক্ষাংশ আর ইংলিশে বলে দ্রাঘিমাংশ বা অক্ষাংশ দ্রাঘিমা বলেও আমরা কাজ চালিয়ে দিচ্ছি। এইবার এই অবস্থায় অক্ষাংশ দ্রাঘিমার সংজ্ঞাটা আমাদের অনেকেরই মনে নেই, যেহেতু সেই হয়তো ক্লাস 10-এর পর প্রথমবার শুরু হচ্ছে, বা অনেকে হয়তো জিওগ্রাফি ছিল। তো যেটাই হোক, আমাকে তো সবার কথা চিন্তা করে জিনিসটা করে দিতে হবে। তো এটা যদি আমরা একটা পৃথিবী ধরে নিই, 66.5 ডিগ্রি হেলে পৃথিবীটা ঘুরছে, পৃথিবী স্ট্রেট হয়ে ঘুরছে না,
এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, এইরকম ভাবে ঘুরছে। এবার অক্ষাংশ মানে হচ্ছে একটা কাল্পনিক রেখা যেটা পৃথিবীকে বৃত্তাকারে ধরে রেখেছে। অর্থাৎ কিনা আমরা এইভাবে দেখতে পারি, এইটা হচ্ছে 0°, এইখানটাকে ধরা হয়, আর এই 66.5 ডিগ্রি মানে এই যেটা সাউথ পোল আছে সেটা 90°, সাউথ 90°, নর্থ এন। তো এইভাবে যখন আস্তে আস্তে যাচ্ছে তখন 0 থেকে 1, 2, 3, 4, 5 এসব করতে করতে এবার আপনার দেখে মনে হচ্ছে স্ট্রেট লাইন, এক্স্যাক্টলি এটা স্ট্রেট লাইন না, এগুলো বৃত্তই, কিন্তু আমি আপনার মানে রেফারেন্স পারপাসে ওই জন্য এভাবে দেখাচ্ছি। তো এইবার যে এই মোটার লাইনটা আছে এটা হচ্ছে 0°, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বৃত্ত, কারণ কি এটা পৃথিবীর মাঝ বরাবর বা পেট বরাবর আছে, সব থেকে বড় বৃত্ত, ইকুয়েটর বলে ইংলিশে। তাহলে ইকুয়েটর ইজ এ ল্যাটিটিউড, অর্থাৎ যেটা হচ্ছে নিরক্ষরেখা, লিখে দিয়ে বাংলায় লিখে দিই, অনেকে তো প্রথম শুরু করলে নিরক্ষরেখা বা ইকুয়েটর, এইটা হচ্ছে অক্ষরেখা, ঠিক আছে। আর যদি লঞ্জিটিউড বোঝাতে হয়, এরকম ভাবে একটা ছবি আঁকলাম আমি, লঞ্জিটিউড আমি ধরে নিলাম এই সেরকম ভাবে নর্থ, এটা সাউথ পোল। এবার এই রেখাগুলো যেরকম মানে এটা হচ্ছে ইস্টার্ন সাইড, এটা হচ্ছে ওয়েস্ট সাইড, এখানেও সেরকম ভাবে একটা ইস্ট, এখানে একটা ওয়েস্ট আমরা করে দিলাম জাস্ট। এইখানে আবার তা নয়, এখানে আবার এগুলো অর্ধবৃত্তাকার, ঠিকঠাক আসলো না আর কি, হ্যাঁ এইটা আপনি অর্ধবৃত্তাকার হিসাবে দেখুন। মজার বিষয় হচ্ছে এই যে অক্ষরেখাগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে নিরক্ষরেখা, কিন্তু দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে কিন্তু বড় ছোট নেই, সবাই সমান। এখানে এগুলো অর্ধবৃত্ত, এগুলো উত্তর থেকে দক্ষিণে এইভাবে প্রবাহিত হয়েছে। তাহলে অক্ষরেখা একটা জিনিস, দ্রাঘিমা রেখা একটা জিনিস, ঠিক আছে। তো এখানেও একটা আছে 0°, এটাকে বলা হয় মূল মধ্য রেখা। ঠিক সেরকম ভাবে এদিক থেকে যদি যায় ধরুন 10, 20, 30, তেমনি এদিক থেকেও 10, 20, 30 এইভাবে করতে 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 যাচ্ছে, এইভাবে এটা করতে 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 যাচ্ছে। দিয়ে 0°-র অপোজিটে যেটা আছে, 0°, একটু কাল্পনিক বলে আমি আপনাকে এরকম ডট ডট দিয়ে বোঝাচ্ছি, যদিও সবকটাই কাল্পনিক। 0°-র অপোজিটে যেটা আছে সেটাকে বলা হয় 180° রেখা। তো এবার আমাদের ভারতবর্ষ, দেখি আমাদের নতুন ক্যান্ডিডেট কিছু জয়েন করার কথা ছিল, তারা আসতে পারলেন কিনা। শুভ জয়েন করছি, ওকে। আর খুব বেশি ছেলেমেয়েরা ভেবেছে জিওগ্রাফি সামলে নেব, যাক গিয়ে, তো এটা হচ্ছে ব্যাপার। এবার আমাদের ভারতবর্ষ যেখানে রয়েছে, ভারতবর্ষের যে ম্যাপটা এখানে আমরা শো করছি আপনাদের, তো ভারতবর্ষটাও অক্ষাংশ দ্রাঘিমার মধ্যে রয়েছে। তো আমাদের সেক্ষেত্রে ভারতবর্ষের অক্ষাংশ দ্রাঘিমা, আমরা অক্ষাংশ দ্রাঘিমার ব্যাপারে আরো একটু পড়বো পরে, যে অক্ষাংশের পরিবর্তনে কি হয়, দ্রাঘিমাংশের পরিবর্তনে কি হয়, এগুলো আসবো যখন লাগবে, এখন না। এখন আপাতত এই কনসেপ্টটুকু একটু একটু করে জেনে রাখো। আর এমনিও যারা ক্লাস 9-10 পরে আর পড়েননি তারা একটু একটু করে আইডিয়া আছে। তো আমাদের ভারতবর্ষটা আছে কোন সাইডে, 0° নিরক্ষরেখা থেকে 90° উত্তর রেখার মধ্যে, অর্থাৎ উত্তর গোলার্ধে আছে ভারতবর্ষ, ঠিক আছে, উত্তর গোলার্ধে আছে। তেমনি ভাবে আমাদের ভারতবর্ষটা আবার এই ইন্টারন্যাশনাল মানে এই যে মূল মধ্য রেখা যেটা রয়েছে 0°, এই 0° থেকে আবার সামনের দিকে মানে এই সাইডটায় আছে। আচ্ছা এটাকে না একটু লাল কালি দিয়ে করি, তাহলে ভারতবর্ষের এটা যেটা আমরা বোঝাতে চাইছি সেটা বোঝা যাবে। ভারতবর্ষ এই দিকটায় আছে, তো ওই জন্য ভারতকে বলা হয়
ভারতবর্ষ উত্তর গোলার্ধে আছে আর ভারতবর্ষ পূর্ব গোলার্ধে, কারণ কি এই 0 ডিগ্রির পিছন দিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। ওই জন্য ইংল্যান্ড, আমেরিকা বা ইউরোপিয়ান দেশ যেগুলো আছে রাশিয়া ছেড়ে দিয়ে, সেগুলোকে বলা হয় পশ্চিমী দুনিয়া। পশ্চিমী বলতে তারা পশ্চিম গোলার্ধে থাকে, ওয়েস্টার্ন কান্ট্রিজ। তার মানে কি ওয়েস্টার্ন ইন রেসপেক্ট অফ হোয়াট, ইন রেসপেক্ট অফ দা এই মূল মধ্যরেখা। তাহলে আমাদের ভারতবর্ষ আছে। আচ্ছা, এবার ভাগ কি করে করা হয়? এগুলো 0 ডিগ্রি, 1 ডিগ্রি, তাহলে কিভাবে হয়? এবার যেমন 0 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, ঠিক আছে? এই ডিগ্রিটাকে আবার মিনিট হিসাবে ভাগ করা হয়। 1 মিনিট, 2 মিনিট, এরকম ভাবে ভাগ করা হয়। তো ভারতবর্ষ আছে, ভারতবর্ষ আছে 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। তার মানে এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। কেন ইস্ট? কেন ইস্টের কারণ হচ্ছে এই যে 0 ডিগ্রি থেকে ইস্টে রয়েছে। কত ইস্টে রয়েছে? 68 ডিগ্রি। এই 10, 20, 30 করতে করতে 68 ডিগ্রি তে রয়েছে। থেকে এইদিকে কতটা রয়েছে? এখানটায়, এইখানটায় রয়েছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। পূর্ব কথা না বললে এক্সপ্রেশনটা ভুল। আর একটা রয়েছে, এটা হচ্ছে দ্রাঘিমাগত বিস্তার। তাহলে অক্ষাংশগত বিস্তার এই জায়গাটা থেকে শুরু করে এই জায়গাটা অবধি আমরা একটা বিস্তার নেব। তো এইটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে, 4 হলো তো, হ্যাঁ, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। উত্তর কেন? তার কারণ হচ্ছে এই নিরক্ষরেখা থেকে এই সাইডে অবস্থিত, যেদিকে লাল দুটো অ্যারো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ভারতবর্ষের আয়তন হচ্ছে এটা, মেনল্যান্ড। আর যদি কখনো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলা হয়, তাহলে এইটা ধরা হয়। কোথা থেকে কোথা অব্দি ধরা হয়? 37 ডিগ্রিটা উপরে হবে না? 37 ডিগ্রিটা উপরে হবে বলতে কাশ্মীরের জায়গায়। হ্যাঁ, 37 ডিগ্রিটা উপরে হবে। আমি উপর নিচ করে লিখে ফেলেছি, ঠিক বলেছে। এটা হবে 8 ডিগ্রি 4 মিনিট থেকে, হ্যাঁ 0 ডিগ্রি থেকে যেহেতু যাচ্ছে, আমারই লেখাটা ভুল হয়েছে, মানে কনসেপ্টটা ঠিকই ছিল কিন্তু এক্সপ্রেশনে ভুল হয়ে গিয়েছে। 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। তার কারণ কি? আস্তে আস্তে 0 থেকে উপরের দিকে যাচ্ছে, মানে এখানটা 0, এই 0 থেকে আস্তে আস্তে উপরে যাচ্ছে। তা ভারতবর্ষটা ধরুন এরকম ভাবে একটা পজিশন এরকম ভাবে আছে, হ্যাঁ, তাহলে এখানটা হচ্ছে 0-র কাছাকাছি হচ্ছে এখানে 8, তারপরে এদিকে 37 অব্দি ব্যাপ্তি, ঠিক আছে? এইভাবে বুঝতে হবে, ঠিকই বলেছে। এবার এই যে ব্যাপ্তিটা রয়েছে, আমরা এটা অন্য কালি দিই, 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি, এই যে ব্যাপ্তিটা রয়েছে, এটা প্রায় কত ডিগ্রি? 97 থেকে 68 বাদ দিলে প্রায় 30 হচ্ছে। পুরো 30 হচ্ছে না, অ্যাপ্রক্সিমেটলি আমরা অ্যাপ্রক্স 30 করছি, 30 ডিগ্রি। এবার আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট সময় পার্থক্য। তাহলে 30 ডিগ্রি সমান সমান অ্যাপ্রক্সিমেটলি 4 মানে হচ্ছে 120 মিনিট, যদিও 116 মিনিট সময় পার্থক্য হয়। এক্সাক্ট ফিগারে বলতে গেলে 116 মিনিট সময় পার্থক্য হয়। অর্থাৎ সূর্য এই দিকটায় ফার্স্ট ওঠে, এইখানটা সান, ভারতবর্ষের এখানে দেখা যায়। তারপরে সানটা এইখান দিয়ে আসে, তারপরে যখন এইখানে সূর্যের আলো পৌঁছায়, অর্থাৎ 2 ঘন্টা টাইম,
বাংলা ভাষায় যদি আপনি কোনোদিন দিল্লি বা এইসব জায়গায় গিয়ে থাকেন বা গুজরাটে গিয়ে থাকেন, তাহলে এই ব্যাপারটা আপনি খুব ভালো বুঝবেন। ওখানে 8টার আগে সূর্য ওঠে না, মানে স্থানীয় সময় যখন সকাল 8টা বাজে তখন গিয়ে সূর্যের আলো প্রথম দেখা যায়। আবার এই অরুণাচল প্রদেশে যখন স্থানীয় সময় ভোর 4টে তখন ওখানে সূর্য দেখা যায়। তাহলে তো 8 ঘন্টার পার্থক্য হয়ে গেল। ওইভাবে না, কিন্তু এখানে 2 ঘন্টার সময় পার্থক্য হয়। এবং সন্ধ্যেতেও তাই। আমি যখন প্রথমবার দিল্লি গিয়েছিলাম তখন দেখেছিলাম যে 7:30, 7:45, 8টা বাজে 10 তখন গিয়ে সূর্যটা আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে এত কেন সময় লাগছে। আমাদের মানে যেখানে আমি থাকি সেখানে বা আপনারা যেখানে থাকেন বাংলাতে, তাহলে সেখানে তো খুব মোটামুটি সকাল 6টার দিকে বা 5:30, গরমকালে একটু আগে সূর্যের আলো দেখা যায়, আর সন্ধে তো হয়ে যায় 6:30 বা 6:45, খুব বেশি হলে 6:45, তার বেশি না। তো এখানে পরিস্থিতিতে আমাদের এই যে টোটাল এটা এটা একটা বেশ সমস্যাদায়ক ব্যাপার, তাদের জন্য আলাদা ব্যাপার আছে। তো এইটা হচ্ছে গুজরাট থেকে আহমেদাবাদ। এবার আপনাদের না এই দুটো জায়গার নাম জানতে হবে, যেটা এনসিআরটি বইতে তো খুব ভালোভাবে আছে। এটা তো আপনিও জানেন গুজরাট, আর এটাও আপনি জানেন অরুণাচল প্রদেশ, কিন্তু এক্সাক্ট প্লেস দুটোর নাম আপনাকে বই থেকে জানতে হবে। কেন স্যার? আপনি তো বলে দিতে পারেন। বলে দিতে আমি পারি, কিন্তু আপনি তাহলে বইটা খুঁজবেন না। নাম বা স্থানের নাম আমরা করে দিই যে জায়গাটা থেকে। আচ্ছা, আর অরুণাচল প্রদেশ, স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলুন। এই দুটো জায়গার নাম কি যেখানে সূর্যের আলো প্রথম বা এবং শেষ দেখা যায়? শুধু গুজরাট বা অরুণাচল বললে হবে। এবং এই দুটো প্রশ্ন কিন্তু WBCS এ আসে। ডাব্লিউ ফর WBCS স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করা হয় যে সূর্য সর্বপ্রথম কোথায় দেখা যায়। এবার হয়তো এক্স্যাক্টলি জায়গার নামটা দিল না অন্ধ্রপ্রদেশে, অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশ রাজ্যটার নাম দিয়ে দিল, এরকম ভাবে। আর আপনি একজন অফিসার হবেন আর ভারতের লঞ্জিটিউড ল্যাটিটিউড জানবেন না, এ তো বড় ভয়ঙ্কর অপমানজনক বিষয়। তো এখানে হচ্ছে এই গ্যাপটা হচ্ছে 2933 কিলোমিটার। একটু এটাকে অন্য কালিতে লিখি, নাহলে না বোঝা যাবে না। এটা একটু কালো না, লাল দিয়ে লিখি। 2933 কিলোমিটার অরুণাচল থেকে গুজরাটের এই গ্যাপটা। এবার যদি আমরা এইখান থেকে দেখি 37°6' থেকে দেখি, হ্যাঁ, যেটা কিনা এই অবধি প্রবাহিত হচ্ছে আর কি। আশা করছি আমরা একটা ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো। একটু ডানে বাঁয়ে এই যে ব্যাপ্তিটা, একটা তো ব্যাপ্তি পূর্ব পশ্চিম হলো, একটা হচ্ছে উত্তর দক্ষিণে ব্যাপ্তি। এই ব্যাপ্তিটা হচ্ছে আবার 3214 কিলোমিটার। এই ব্যাপ্তিটা 3214 কিলোমিটার। এবার দেখুন 8 ডিগ্রি থেকে 37 ডিগ্রি কত ডিফারেন্স, আবার ওই অ্যাপ্রক্সিমেটলি 30 ডিগ্রি ডিফারেন্স। তাহলে আমরা মানে লঞ্জিটিউডিনাল ভাবেও 30 ডিগ্রি, ল্যাটিটিউডিনাল ভাবেও 30 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি বলছে, একদম এক্সাক্ট 30 ডিগ্রি নয়। যদি আমরা শ্রীনগর থেকে, মানে এই জায়গাটা যেহেতু আমরা মানে শ্রীনগর তো ঠিক বলবো না, আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর বলা উচিত, কিন্তু জাস্ট আমরা একটা শ্রীনগর, একটা বড় শহর এই জায়গাটাই হবে এরম আশপাশে। শ্রীনগর থেকে তিরুবনন্তপুরম এইরকম একটা জায়গায় এরকম আশেপাশে একটা হবে, বোঝা যাচ্ছে আশা করি, একটু বড় করে দিলাম। শ্রীনগর থেকে যদি একটু লিখে দিন, হলে আপনি পরে আবার বুঝতে পারবেন না। মানে তিরুবনন্তপুরম এখানে নাম জাস্ট একটা এক্সাম্পলের জন্য বোঝা যাচ্ছে, শহরের সঠিক জায়গাটা মনে নেই, মানে সঠিক এলাকাটা মনে। তিরুবনন্তপুরম যদি আমরা একটা স্ট্রেট লাইন টানি, তাহলে আপনি
ম্যাপে গিয়ে দেখুন কোন কোন শহরগুলো এই স্ট্রেট লাইনের মধ্যে পড়ছে। এই প্রসঙ্গে আমি আপনাদের বলে দিই, এইটা সম্ভবত আপনি পেতে পারেন। একটা হচ্ছে আপনার কাছে অ্যাটলাসের একটা ম্যাপ থাকতে হবে। পুরনো নতুন বলে কোনো সমস্যা নেই, কেন কি ভারতের শহরগুলো চেঞ্জ হচ্ছে না। অক্সফোর্ডের সেই অ্যাটলাস ম্যাপ বলে, বা অক্সফোর্ড না কিনে আপনি অন্য কোম্পানিরও কিনতে পারেন, কিন্তু অ্যাটলাস ম্যাপ হতে হবে। এবং সেই ম্যাপগুলো মোটামুটি তুলনামূলকভাবে আমরা বলতে পারি কি, আর নতুন কিনলে ভালো, সবকটা স্টেট বা ইউটির বর্ণনা আপনি পেয়ে যাচ্ছেন। এর জম্মু কাশ্মীর খুব, আমার মনে হয় না এত তাড়াতাড়ি সেটা স্টেটহুড কোনোদিন ফিরে পাবে। হ্যাঁ, মানে এত তাড়াতাড়ি তো পাবেই না। তাহলে এই যে ব্যাপারটা রয়েছে, কোন কোন শহর এর মধ্যে পড়ছে, বেশ কয়েকটা নামজাদা শহর আছে। আপনি কি যদি এরকম ভাবে জিনিসটা একটু চিন্তা করেন যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, মানে এই নিম্নলিখিত বাক্যগুলি বিবেচনা করুন, যে দিয়ে দেখে দেবে ইফ উই ড্র এ স্ট্রেট লাইন ফ্রম শ্রীনগর টু তিরুবনন্তপুরম, কন্যাকুমারী দেবে না, কাশ্মীর টু কন্যাকুমারী দেবে না, তাহলে সবাই মোটামুটি আন্দাজ করতে পারবে। তিরুবনন্তপুরম, such cities can be found on this straight line বলে পুনা বা ব্যাঙ্গালোর এরকম সব নাম টাম দিয়ে দিবে। তাহলে এইটা এক ধরনের প্রশ্ন হলো, যেটা ডাব্লিউবিসিএস এর মেনেও জিজ্ঞেস করতে পারে, ইউপিএসসির প্রিলিমিনারিতেও জিজ্ঞেস করতে পারে, কেন কি এই ধরনের কিছু ডেটা ভিত্তিক কোশ্চেন ইউপিএসসি করে থাকে। আপনাকে একটু রেডি রাখতে হবে। আর শুধু এই স্ট্রেট লাইন কেন, তারপরে ধরুন পরে আবার একটা এদিকে স্ট্রেট লাইন, ডান দিকে স্ট্রেট লাইন, বাঁ দিকে স্ট্রেট লাইন, এরকম ভাবে অনেক স্ট্রেট লাইন করা যায়। আবার অনেক এই দ্রাঘিমা রেখা, অক্ষাংশ রেখা, এই দুটোকে ফলো করে করে আরো কিছু কিছু স্ট্রেট লাইন আঁকা যায়। সেগুলো দেখা যেতে পারে কোনোটা হয়তো একটা স্পেসিফিক টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করে, কোন স্ট্রেট লাইন হয়তো স্পেসিফিক ভাবে রাজ্যের রাজধানীগুলোকে রিপ্রেজেন্ট করে। তারপরে যেমন ধরুন আমরা বলি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, যেখানে কিনা সূর্য 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্যর গতিবেগ চলে। যেভাবে গতি চলছে বর্তমানে, সূর্য 21শে জুন তারিখে কর্কট ক্রান্তি রেখার উপরে আসবে, তারপরে সেই 21শে জুন থেকে আবার সরতে সরতে তখন দক্ষিণে যাবে। এই জায়গাটা এখন একটু বলে দিই, নাহলে আপনাদের জিনিসটা পরিষ্কার হবে না, মানে ক্লিয়ার হবে না। যেমন ধরুন আমরা একটা গোল বৃত্ত আঁকলাম, এটাকে পৃথিবী বলে আমরা রিপ্রেজেন্ট করছি। এবার এটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, আমরা নতুন ম্যাপে করছি। এটা হচ্ছে 23.5 ডিগ্রি, এটা বেশি নামজাদা আর কি। এটা 23.5 ডিগ্রি নর্থ, 66.5 ডিগ্রি নর্থ, আর 90 ডিগ্রি নর্থ। এই 66.5 আর এই 66.5 দুটো আলাদা, কিন্তু এই যেটা হেলে আছে সেটা হচ্ছে অক্ষতলের সঙ্গে কৌণিক দূরত্বে আছে, আর এই 66.5 ডিগ্রি মানে হচ্ছে অক্ষরেখার কথা বলছি, গুলিয়ে ফেললে হবে না। আর এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, ও নর্থ লিখে ফেললাম না, সাউথ। ঠিক আছে, এহেন পরিস্থিতিতে সূর্য কি করে, সূর্য এমন একটা পজিশনে থাকে, আর পৃথিবী যেহেতু 66.5 ডিগ্রি হেলে রয়েছে, কৌণিক অবস্থায় হেলে রয়েছে 66.5 ডিগ্রি, তো এই জন্য কি হয় কি পৃথিবীতে সূর্যর মানে গতিবেগ যদি আমরা বলতে যাই, আমরা যদি এরভাবে দেখাই যে সূর্য এইখান থেকে এইখান হয়ে ম্যাক্সিমাম এই পজিশন অব্দি আসে, সূর্য এই তিনটে রেখার বাইরে যায় না। তার ফলে কি হয়, পৃথিবীর সব থেকে গরম এই নিরক্ষরেখার উপরে পড়ে, আর যখন এই অক্ষরেখার উপরে আসে, আর বাকি এই 66.5 ডিগ্রি একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আরামে মজানি লাইফ আর কি। আর এদিকেও তাই, দক্ষিণ গোলার্ধে, এবার দক্ষিণ গোলার্ধে এনজয় করার লোক নেই, কারণ হচ্ছে দক্ষিণ গোলার্ধে অধিকাংশই জলভাগ, শুধু অস্ট্রেলিয়া রয়েছে, আর সাউথ আমেরিকা কিছুটা পার্ট রয়েছে, সাউথ আফ্রিকার মানে আফ্রিকার সাউথ পার্টটাও কিছুটা রয়েছে, কিন্তু ওইভাবে এনজয়মেন্টটা একমাত্র এরাই করতে পারে, মানে ওই ইউরোপের লোকেরাই বেশি করে। তাহলে পৃথিবীতে সূর্য কি করে, 21শে জুন একদম পুরো কর্কটক্রান্তি রেখা এর উপরে লম্বভাবে কিরণ দেবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, 21শে জুন দিন হবে 14 ঘন্টা
রাত হবে 10 ঘন্টা। আর এই দিকটায় কি হবে, ওই 14 জুন তারিখে তখন সেম ভাবে রাত হবে 14 ঘন্টা নাইট, আর দিন হবে 10 ঘন্টা। তার মানে আমাদের এখানে এখন যখন গরম, অস্ট্রেলিয়ায় এখন ঠান্ডা চলছে, কারণ সূর্যটা এই রেখাটার উপরে আছে, এই রেখাটা। ঠিক আবার যখন সূর্য ওখানে যায়, যখন আমাদের এখানে শীতকাল পরে, আমরা বলি না ক্রিসমাস, ক্রিসমাস আমাদের এখানে ঠান্ডায় পড়ে 25শে ডিসেম্বর, তো ও ঠিক ওই অ্যারাউন্ড ওই টাইমে 21শে ডিসেম্বর ওরম টাইমে সূর্য আবার মকর ক্রান্তি রেখার উপরে দাঁড়িয়ে থাকে, তার ফলে ওখানে গরম হয়, আমাদের দিকে ঠান্ডা হয়। তো পৃথিবী এইভাবে চলছে। এইবার একটা জিনিস এটা কেন বললাম, তার কারণ হচ্ছে সূর্য যখন যেখানে লম্বভাবে কিরণ দেয়, সূর্য তো কোনো জায়গায় না কোনো জায়গায় তো কিরণ দিচ্ছে, তো সূর্য যখন কিরণ দিচ্ছে তখন সেই জায়গায় কি সৃষ্টি হচ্ছে, তাপ সৃষ্টি হচ্ছে। কমন কনসেপ্ট। যখন সেখানে তাপ সৃষ্টি হচ্ছে, তো তাপের ফলে কি হয়, বায়ুর মধ্যে পরিচলন স্রোত সৃষ্টি হয়। অর্থাৎ কি না, ভূপৃষ্ঠ সংলগ্ন মানে ভূপৃষ্ঠ গরম হয়, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু প্রথমে গরম হয়, সেটা গরম বায়ু বা উষ্ণ বায়ু হালকা হয়ে যায় শীতল বায়ুর তুলনায়, সেটা তখন উপরে উঠে যায়। তার মানে বায়ুটা আস্তে আস্তে ওপরে ওঠে। কেন বলছি, তার কারণ আছে। ওপরে ওঠে, আবার ওপরে তখন, এবার যেহেতু সূর্যালোকটা বায়ুর মধ্যে দিয়ে আসলেও বায়ুটাকে গরম করে না, গরম করে প্রথমে ভূপৃষ্ঠকে, তারপরে বিকিরণ পদ্ধতিতে আসে, তো মাধ্যমকে ইয়ে করে না, মানে সূর্য থেকে তাপ আর আলো পৃথিবীতে যখন আসে সেটা বিকিরণ পদ্ধতিতে আসে। তো বিকিরণ পদ্ধতিতে আসলে মাধ্যমকে উত্তপ্ত করে না, পরে পৃথিবীর ওপরে পৃথিবীটাকে উত্তপ্ত করে। পৃথিবী থেকে তখন বায়ু স্রোত এই ওপর আর নিচ করতে থাকে, দিয়ে তখন পরিচলন স্রোত সৃষ্টি হয়। তার ফলে কি হয়, গরম বায়ু উপরে ওঠে, শীতল বায়ু নিচে নামে। এই গরম বায়ু উপরে ওঠার শীতল বায়ু নিচে নামা, এই জিনিসটা যখন চক্রাকারে চলতে থাকে, কোন জায়গায় চলে, সূর্য যেখানে লম্বভাবে কিরণ দেয়। এবার সূর্য কিরণ দিচ্ছে বর্তমানে কোথায়, আমাদের এই 23.5 ডিগ্রি খুব কাছাকাছি, কিন্তু 23.5 ডিগ্রিতে যায়নি এখনো। সূর্য এখন কোথায় আছে, সূর্য এখন এক্সাক্ট পজিশনে আছে হচ্ছে যেখানে ইয়াস ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। কেন, তার কারণ সূর্য ওই জায়গাটায় এমন ভাবে কিরণ দিয়েছে যে ওইখানে এখন পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে। পরিচলন স্রোত সৃষ্টি হওয়ার ফলে এইভাবে ঘুরছে বায়ুটা, ঘুরতে 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 কি সৃষ্টি হয়ে গেছে, সাইক্লোন সৃষ্টি হয়ে গেছে। সাইক্লোনের ভেতরে বায়ু এরম ঘুরে বেড়ায়, ভেতরে একটা আই থাকে, আর সাইক্লোনের ভেতরে বায়ু আমার যতটা মনে পড়ছে ওই ইয়ে হিসাবে ঘোরে, মানে সাইক্লিক্যাল পজিশনে ঘোরে, ঘড়ির কাঁটার বোধহয় বিপরীত দিকে না, বিপরীত দিকে না ঘড়ি কাঁটার দিকে ঘোরে, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করে। তাহলে স্যার কি হবে, দেখবেন প্রত্যেক বছর এই সময়ই কেন আসে, শীতকালে তো কোনোদিন টর্নেডো সাইক্লোন এসব তো আসেনি না স্যার। আমেরিকা এসেছিল, আমেরিকা ব্যাপারটা আমি কথা যাচ্ছি না, আমেরিকা হয়তো একটা দুটো শীতকালে আসে না, যা আসবে এই সময়ই আসবে। কেন, তার কারণ এখন সূর্য কিরণ দিচ্ছে আমাদের বঙ্গোপসাগরের উপরে। আচ্ছা স্যার, তারপরে কি হবে, তারপর সূর্যটা আস্তে আস্তে এগোতে এগোতে যখন ওই কৃষ্ণনগর যাবে, মানে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর দিয়ে গিয়েছে, কৃষ্ণনগর অব্দি যাবে, যেমন শিয়ালদহ নৈহাটি রানাঘাট হয়ে, হ্যাঁ ব্যারাকপুর হয়ে কৃষ্ণনগর যাবে, কৃষ্ণনগরে কিরণ দেবে। এবার আমাদের এই সময় যখন তাপের ফলে ওপরে উঠে যায় বায়ু, তখন প্রত্যেক বিকেলে কি দেখা যায়, কালবৈশাখী। কালবৈশাখী কেন দেখা যায়, তার কারণ হচ্ছে এরম ভাবে বায়ুর সঞ্চারণ ঘটতে থাকে। সমুদ্রের মধ্যে ঘটছে বলে সমুদ্রের জলটাকেও বায়ুটা এমন ভাবে প্রভাবিত করছে যে সমুদ্রের জল উঠে যাচ্ছে 20 ফুট 25 ফুট উঁচুতে, ঠিক আছে। দিয়ে আবার সূর্যটা যখন 23.5 ডিগ্রি থেকে, আর সূর্যকে ফলো করে কে আসে, ওই যে বায়ু, বায়ুর সঙ্গে জলীয় বাষ্প, বৃষ্টি হয়। এবার যখন সূর্য আবার ফিরতে ফিরতে ধরুন মাঝখানে পর চলে যাবে, যখন বর্ষাকাল শেষ হয়ে যাবে, তখন দেখবেন আবার বঙ্গোপসাগরে টর্নেডো সাইক্লোন দেখা যাচ্ছে। কারণই একটাই, কারণ সূর্যের যা কিরণ দিচ্ছে তাতে এই ধরনের জিনিসগুলো হচ্ছে। তো আপনি জানুন, এক্সপেক্ট করে রাখুন প্রত্যেক বছরই এরকম একটা সাইক্লোন উঠবে। হয়তো কোনোটা পশ্চিমবঙ্গে ঢুকবে, কোনোটা বাংলাদেশ দিয়ে চলে যাবে, কোনোটা এই যেমন কিছুদিন আগেই তো একটা সাইক্লোন উঠলো, দিয়ে সেই গুজরাট চলে গেল, গুজরাট থেকে বোধহয় ইরান না পাকিস্তানের দিকে চলে গেল। সেম রিজন, হবেই হবে, আপনি আটকাতে পারবেন না। যেহেতু এখন খুব ইয়াস নিয়ে মারামারি চলছে, ওই জন্য আপনাদের এত করে বলা, নইলে আমাদের এই ল্যাটিটিউড লন্টিটিউডের ক্লাসে ওগুলো লাগে না। ওগুলো আমরা যখন জলীয় বাষ্প, বৃষ্টি, তারপরে আবহাওয়া, তখন ওগুলো আমরা আলোচনা করবো। তাও একটু বলে দিলাম।
যেমন ধরুন দিল্লি, সিমলা, ভোপাল, ব্যাঙ্গালোর, এগুলো না খুব কাছাকাছি আছে। মানে আমি বলছি না যে দিল্লি এর উপরে আছে, কিন্তু দিল্লি এরকম একটা জায়গায় আছে। তার মানে আমরা বলতেই পারি খুব কাছে আছে দিল্লি। তারপরে ধরুন এদিকে সিমলাটা অবশ্যই সাইডে আছে। এইভাবে আর কি মোটামুটি ব্যাঙ্গালোর, এরকম ভাবে একটা কোনো একটা জায়গায় ব্যাঙ্গালোর আছে আশেপাশে। এই লেখাটার উপরে এই শহরগুলো মোটামুটি রয়েছে। এইবার আপনারা তো দেখছিলেন যে এখানে 116 মিনিট সময় পার্থক্য। এবার স্বাভাবিক ব্যাপার, আমরা জানি যেটা স্ট্যান্ডার্ড টাইমও খুব দরকার হয়। কেন স্ট্যান্ডার্ড টাইম দরকার হয়? কেন যদি টাইম স্ট্যান্ডার্ড না হয় তাহলে এরা এখানে ভোর 4টে থেকে শুরু করবে আর এখানে সকাল 8টা থেকে শুরু করবে, সন্ধ্যে 8টা অব্দি চলবে, আর এখানে ওখানে আবার ধরুন বিকেল 4:10-15 মধ্যে পুরোপুরি বা তারও কম, তার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। তো সেইভাবে চলে না, ওই জন্য একটা স্থানীয় সময় বা প্রমাণ সময় রাখা হয়েছে। এবার প্রমাণ সময়টা কি রাখা হয়েছে, চলুন আমরা একটা ভালো কালি নিই, অন্য কালি নিই, যেটাতে একটু মার্ক করলে হবে। তো যাই হোক, এরকম সিচুয়েশন করার জন্য সারা দেশে একটাই টাইম করা হয়েছে। আমরা একটু করছি আর কি, যে আপনাদের বোঝার জন্য। একটু বেশি হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা রেখা আপনি ধরে রাখুন। তো এটা যে 82°30'। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বহুবার এসছে যে ভারতীয় প্রমাণ দ্রাঘিমা কত। তো প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82°30'। অর্থাৎ সূর্য যখন 82°30'-এর উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন সেই সময় মানে ওইখানে মানে সূর্য যখন যে রেখার উপরে, দ্রাঘিমা রেখার উপরে কিরণ দেয়, তখন সেখানে দুপুর 12টা বাজে বলে ধরে নেওয়া হয়। এবার যেহেতু সূর্য 82°30'-এর উপর লম্বভাবে কিরণ যখন দেয়, তখন এই জায়গাটায় 12টা বাজে, তখন অন্ধ্রপ্রদেশেও 12টা বাজে বলে ধরে নেওয়া হয়, অরুণাচল প্রদেশেও 12টা বাজে ধরে নেওয়া হয়, গুজরাটেও 12টা বাজে বলে ধরে নেওয়া হয়। কিন্তু এক্সাক্ট যদি টাইম ফ্রেমে আমরা দেখতে চাই, অরুণাচল প্রদেশে কিন্তু দুপুর 12টা প্রায় 1 ঘন্টা আগে বেজে গিয়েছে, মানে তখন দুপুর 1টা বাজার কথা আর কি। অরুণাচল প্রদেশে যদি ওইখানকার স্ট্যান্ডার্ড টাইম আমরা বা ওখানকার স্থানীয় সময় আমরা দেখি, লোকাল টাইম দেখি, আর গুজরাটে তখন সকালে 11টা হওয়া উচিত। কিন্তু ট্রেন চালাতে অসুবিধা হবে, এরোপ্লেন চালাতে অসুবিধা, ওই জন্য ট্রেন দেখবেন আওয়ার্সে টাইম দেয়। স্যার এই জন্য কি না, ট্রেন আওয়ার্সে টাইম দেয়, কিছু বুড়বক আছে যারা AM PM বুঝবে না, 6টা AM না 6টা PM, তার থেকে ওরা কি করে 18টা 19টা 22টা এইগুলো বোঝায়। তো যাই হোক, আবার যদি আপনি দেখেন 82°30'-এর উপরে বা কাছাকাছি দু একটা ক্যাপিটাল সিটি কি আছে, কেউ বলতে পারে? এই 82°30'-এর উপরে দু একটা সিটি এক্স্যাক্টলি 82। হ্যাঁ স্যার বলুন। এলাহাবাদ, হায়দ্রাবাদ। এলাহাবাদ তো ঠিক আছে, সে তো আমরা জানি যে এলাহাবাদের নিয়ার এলাহাবাদ বা প্রয়াগরাজ। এলাহাবাদ তো আমরা বলবো না, আমরা প্রয়াগরাজ বলবো। হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর, নিয়ার প্রয়াগরাজ। বা সবাই যদি প্রয়াগরাজটা বুঝতে না পারে, এলাহাবাদ এই শহরে কাজ দিয়ে প্রভাবিত হয়েছে। আরো একটা কিছু একটু নিচে নামুন, এই জায়গাগুলো কি আছে কেউ বলতে পারবে? এদিকটা হায়দ্রাবাদ আছে তো স্যার, আশেপাশে এই দিকটায়। আপনি একটু বেশি নিচে চলে গেছেন, অতদূর নিচে যেতে হবে না। অন্ধ্রপ্রদেশ মানে তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মাঝখানে আরো কিছু শহর আছে, ভোপাল আছে এইখানটায়, এই জায়গাটার উপরটায় ভোপাল আছে। এইখানটায় আছে ছত্তিশগড়ের রায়পুর। একদম ভারতের ম্যাপ আপনারা ফলো করেন না, বোঝাই যাচ্ছে। কোন সময় একটা কিরকম বল দিয়ে দেবে, আপনারা মানে বল দেখতেও পাবেন না, কোনখান দিয়ে বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, ম্যাপ তো করতেই হবে, ভারতকে খুব ভালোভাবে জানতে হবে। আমরা আজ পর্যন্ত শুধু WBCS এই প্রশ্নটাই আসে স্যার যে
কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, আমি তো বেশ 7-8খানা রাজ্যের নাম মুখস্থ করে রেখেছি। কেন প্রত্যেকবার ওইটাই দেবে আপনাকে, কে বলেছে? আর যেভাবে এখন প্রশ্নের সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে WBCS এ, বা কাট অফ বাড়ছে, এরকম খানচারেক প্রশ্ন যদি দিয়ে দেয় আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। স্যার এই জিনিস তো মাথাতেই আসেনি। ভাবুন, 10 লক্ষ নিউরন দিয়েছে ভগবান, কাজে লাগান। ফেসবুক করা ছাড়াও অনেক কাজ আছে। স্যার আমি ফেসবুক করি না, যাই হোক আপনি যাই করেন। তারপরে চেন্নাই কোন জায়গাটায় আছে? সমুদ্র তীরে এই জায়গাটা অ্যাপ্রক্সিমেটলি আছে। আর এই জায়গাটায় আছে হচ্ছে লখনৌ। তো চেন্নাই লখনৌ আবার আর একটা স্ট্রেট লাইনের উপরে আছে। এরকম ভাবে কিছু কিছু এক্সট্রা, আমি তো সেভাবে দেখতে গেলে তো প্রত্যেকটা স্ট্রেট লাইনই কোনো না কোনো জায়গা দিয়ে কিছু না কিছু ভাবে রিপ্রেজেন্ট করছে, কত জানি। কিন্তু চেন্নাই, লখনৌ, রায়পুর, ভোপাল, দিল্লি, ব্যাঙ্গালোর, এগুলো বেশ বড় শহর, এগুলো জানা উচিত। এবার আমি বলছি না যে না জানলে অপরাধ, কিন্তু জানা উচিত। একটু তো কিছু বেশি করতেই হবে। আচ্ছা, এইবার আমরা, এটা তো হলো, আমরা না আর একটা ভারতের ম্যাপ নেব। আশা করছি কি ম্যাপে আপনারা ভালো বুঝতে পারবেন। আচ্ছা এটা থাক, নইলে ছেলেমেয়েরা আবার। চলুন আমরা ইনসার্ট করি, অনলাইন পিকচার্সে যাই, সেখানে লিখি কি দেখো। আচ্ছা, ইন্ডিয়া ম্যাপ স্কেচ, র্যাপ হয়ে গেল। ম্যাপ স্কেচ, ঠিক আছে, এবার সার্চ করি। এবার আমরা ইন্ডিয়া ম্যাপ স্কেচের মধ্যে আমরা নেব এইটা। এইটা বেশ ভালো লাগছে আমার। এসেছে নিচে, কোথায় গেল? এই জায়গাটা একটা, এইখানটা হলে আশা করছি এবার ইনসার্টটা এখানে হবে। ঠিক আছে, এই জন্য দেখুন আমরা না অফলাইন আর পড়াতে চাইছি না। কেন? কারণ অফলাইন পড়ালে আমি আপনাকে এই ম্যাপ এঁকে তারপরে এসব প্রচুর ঝামেলা। আর দেখুন আমি আপনাকে অনলাইনে দেখিয়ে দিচ্ছি, ভিডিও হিসাবে রেকর্ডেড থাকে, ভবিষ্যতে আপনি ভুলে গেলে দেখতে পাচ্ছেন। অনলাইন পড়াটা একটু অভ্যাস করুন, আপনি আর অফলাইনে কোনোদিন পড়তে চাইবেন না, একটু সময় সময় অসুবিধা হয়। তো এবার আমরা কি বলছি, ট্রপিক অফ ক্যান্সার ভারতকে মোটামুটি দুটো ভাগে ভাগ করেছে। তো ঠিক আছে, এবার একটা কমন কোশ্চেন, ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্য দিয়ে গিয়েছে? ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্য দিয়ে গিয়েছে? তো আমরা রাজ্যের নামগুলো উপরে একটা প্রশ্নটা লিখে দিই, ট্রপিক অফ ক্যান্সার passes, একটু ইংলিশে অভ্যাস করুন, through which states? তো প্রথমে হচ্ছে আমরা যতটা জানি গুজরাট, ছোট করে লিখলাম। তারপরে হচ্ছে রাজস্থান, রাজস্থান যেহেতু গিয়েছে কিছুটা, ভুল হলে ভুল লিখলে বলবেন। তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ছত্তিশগড়, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে WB, তারপরে হচ্ছে মিজোরাম, আর তারপরে হচ্ছে ত্রিপুরা। মানে মিজোরামটা উপরে আর ত্রিপুরাটা নিচে। হ্যাঁ, যদি আমি ত্রিপুরাতেই মিজোরাম লিখে দিলাম সেটা আলাদা বিষয়। তাহলে 1 2 3 4 5 6 7 8 8খানা স্টেট দিয়ে গিয়েছে। এইটা একটা কমন কোশ্চেন যেটা বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, বা এরকম ভাবে জিজ্ঞেস করা হয়, নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি?
দিয়ে হয়তো আপনাকে দিল ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আর মিজোরামের জায়গায় মণিপুর দিয়ে দিল। ঠিক আছে, মিজোরামটা একটু ওপরে হবে, ত্রিপুরাটা নিচে ঠিকই জায়গায় দিয়েছে। তো যাক গিয়ে মানে মানে ত্রিপুরা যে জায়গাটা লিখেছি সেই জায়গাটা মিজোরাম, আর এই জায়গাটাতে দাঁড়ান এটাকে একটু ঠিক করেই দিই, নাহলে এই ভুলটা হতেই থাকবে। এটা হচ্ছে ত্রিপুরা আর এটা হচ্ছে মিজোরাম। ঠিক আছে, তো এইভাবে কর্কটক্রান্তি রেখাটা গিয়েছে, এটা খুব জানতে হবে। এবার এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যটির এই যেখানে রয়েছে যতগুলো রাজ্য আটখানা, এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যটির বা কোন রাজ্যগুলির রাজধানীর ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, বা হয়তো 10-15 কিলোমিটারের মধ্যে দিয়ে গিয়েছে, কেউ বলতে পারবে? একটা ধারণা দেখি, আন্দাজ। স্যার গুজরাট, এমপি আর ঝাড়খণ্ড। আচ্ছা, গুজরাটে মধ্যে দিয়ে স্যার মধ্যপ্রদেশ, গুজরাট, হ্যাঁ তারপরে বলুন। গুজরাট আর মধ্যপ্রদেশ। ঝাড়খণ্ডের রাঁচি শহরের উপর দিয়ে গিয়েছে, যেটা রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। এবার এই অবধি তো আমরা জানি, অনেকেই জানে যে গুজরাট, এমপি, ঝাড়খণ্ড বা কাছাকাছি ওখান দিয়ে গিয়েছে, কিন্তু মনে রাখবেন এক্স্যাক্টলি গুজরাটে আবার ওই গান্ধীনগরের উপর দিয়ে গিয়েছে তা না, একটু ডানে বাঁয়ে সরে আর কি। এবার যে যে জায়গা দিয়ে এই 23 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখাটা গিয়েছে, অধিকাংশ জায়গায় একটা করে আছে সান টেম্পল। স্যার সান টেম্পল তো ভুবনেশ্বরে একটা আছে শুনেছিলাম, সে তো ঠিকই আপনি শুনেছেন, ভুল কিছু না, কিন্তু ওই সান টেম্পলের কথা আমি বলছি না। ভারতবর্ষে কতগুলো সান টেম্পল আছে আমি আপনাদের আজকে দেখিয়ে, আমি আশা করি প্রশ্নটা হয়তো আপনাদের কারো কারো মনে এসছে। সান টেম্পলস ইন ইন্ডিয়া। দেখুন শুধু কোনার্ক সান টেম্পল না, এই যে দেখুন কি বলছে, 12 মাস্ট ভিজিট গড সান টেম্পলস অফ ইন্ডিয়া, মানে 12খানা সান টেম্পল আছে। এবার 12খানা সান টেম্পলের আপনি যদি দেখেন অধিকাংশই কর্কটক্রান্তি রেখার কাছাকাছি। সেটা হচ্ছে কোনার্কের সান টেম্পল, তারপরে হচ্ছে সান টেম্পল মধেরা, তারপরে হচ্ছে সান টেম্পল মার্টান, তারপরে দেখুন সান টেম্পল গোয়ালিয়র, সান টেম্পল উন্নাও, সান টেম্পল রাঁচি। এই রাঁচি শহরের যেখানে সান টেম্পল আছে এক্স্যাক্ট ওইখান দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। সে তো রাঁচি শহরে সব জায়গা দিয়ে গেছে, আর সব জায়গায় তো আর মন্দির বানাতে পারে না, কিন্তু যে জায়গায় বানিয়েছে। সান টেম্পল হচ্ছে কাটারমাল, তারপর হচ্ছে সুরিয়া পাহাড় সান টেম্পল। এবার আপনি বলছেন আসাম দিয়ে তো কর্কটক্রান্তি রেখা যায়নি, ঠিকই, কিন্তু ওখানেও সান টেম্পল আছে। তারপর হচ্ছে ডোমলু, গয়া, দেখতেই পাচ্ছেন আপনি। আর বাকি তো সব এরা বিজ্ঞাপন চালিয়ে দিচ্ছে, চটি বেচছে আমাকে সকালবেলা উঠে, কোনো কাজকর্ম যদি থাকে। এবার আমি আপনাকে বলছি, এই যে দেখছেন না মধেরা, প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিজি গুজরাটের মধেরা সান টেম্পলে গিয়েছিলেন। তার পরের বারই বোধহয় ইউপিএসসি তে প্রশ্ন করেছিল, বোধহয় বলছি তার কারণ আমার এক্সাক্ট সালটা মনে পড়ছে না, সম্ভবত প্রশ্ন করেছিল ইউপিএসসি তে, বা হয়তো গুজরাট পিএসসি তে প্রশ্ন করেছিল, না গুজরাট পিএসসি তে না, আর একটা কোথায় প্রশ্ন করেছিল, রেলে বোধহয় প্রশ্ন করেছিল যে সান টেম্পল মধেরা কোথায় আছে, বা সান টেম্পল মধেরা নিয়ে রিলেটেড কিছু একটা প্রশ্ন করেছিল। সুতরাং আপনাকে একটু চোখ কান আর খোলা রাখতে হবে। নিউজ পেপার পড়ার সময় বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় দেখতে হবে যে মোদিজি অমুক জায়গায় ভিজিট করলেন। এখানে রেলের পরীক্ষায় মোদিজিকে জিজ্ঞেস করবে, রেলের পরীক্ষায় মুখ্যমন্ত্রী ব্যানার্জি মহাশয়কে জিজ্ঞেস করবে না, বা ইউপিএসসির ক্ষেত্রে। তো সুতরাং ওই সান টেম্পল নিয়ে, যেমন ধরুন রাঁচিতে সান টেম্পল আছে, পশ্চিমবঙ্গে সান টেম্পল আছে, সূর্য মন্দির, এনিবডি? নেই স্যার। নেই।
তারপর ধরুন আরেকটা ওয়েবসাইট যদি আমরা দেখি, সান টেম্পলস ইন ইন্ডিয়া। তো আজকে এই ক্লাসের আগে অবধি কজন জানতেন সান টেম্পল শুধুমাত্র কোণার্কে আছে, আর কোথাও নেই? এইখানে তো সবাই ছবি জানতাম না তুলছে। স্যার। তাহলে ভূগোল বইতে ভূগোল আছে পড়ে আমি সামলে নেব, এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনি পড়ে সামলাতে পারবেন না। আপনাকে ক্লাস অ্যাটেন্ড করা বাধ্যতামূলক, বা ক্লাস অ্যাটেন্ড আপনি নাও করতে পারলেন, পরে রেকর্ডিংটা শুনে নিলেন, কিন্তু কিছু তো কিছু আপনাকে করতেই হবে। দেখতেই পাচ্ছেন সান টেম্পল আছে, প্রচুর সান টেম্পল আছে ভারতে, সূর্য মন্দির। তো যাই হোক, এবার আমরা ক্লাসে জায়গাটায় ফিরে যাই। আমাদের ইন্টারনেট যখন যেখানে ওয়েবসাইট লাগবে না লাগবে সেগুলো আমরা। স্যার হ্যাঁ বলুন। স্যার ভগবান ব্রহ্মার মন্দির কম আছে, ব্রহ্মার মন্দির তো দুটো আছে সম্ভবত, একটা রাজস্থানে পুষ্করে আছে আর একটা কোথায় একটা আছে, খুব অল্প। এশিয়াতে দুটো জায়গাতেই আছে ব্রহ্মা টেম্পল। পুষ্করে একটা আছে, আর আর ভারতবর্ষে বোধহয় আর কোথাও নেই। আর ইয়েতে আছে 6 ব্রহ্মা টেম্পলস আছে। আমি তো beyond Pushkar, did you know the 6 Brahma temples in India? Brahma temples in Pushkar is not only Brahma temple in India, মানে আরো 6খানা আছে টোটাল। টোটাল 6খানা, মানে ব্রহ্মা টেম্পল পুষ্করটা বাদ দিয়ে আরো 5খানা আছে। তো সুতরাং এরকম ভাবে কিছু কিছু আছে, দেখতে হবে জিনিসগুলো। যাকে আমরা ফিরে আসি। তারপর হচ্ছে, ওই জন্য আমরা কি বলছি, ক্লাসগুলো ডিটেলসে হবে, অনেক কিছু আলোচনা হবে, অনেক কিছু নলেজ বাড়বে। তার জন্য ধীরে ধীরে ক্লাস হবে, এমনি না যে স্যার আমরা 2 মাস পরে পরীক্ষা ভূগোল শেষ করে দিই, ওইভাবে হবে না। তো তার মধ্যে হচ্ছে ধরুন, ও আচ্ছা একটু বেশি টানা হয়ে গেছে সেই জন্য। এবার হচ্ছে আপনি যেটা জানবেন, একটা হচ্ছে ক্যাপিটাল সিটিজ নিয়ার ট্রপিক অফ ক্যান্সার, মানে কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি বা কর্কট ক্রান্তি রেখা যে যে শহরের উপর দিয়ে গিয়েছে আর কি, মানে রাজধানী একটা। 2 নম্বর জানবেন হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার passes through which sun temples? এর মধ্যে একটা দুটো নাম তো আমার এখনই মনে পড়ছে, একটা হচ্ছে মধেরা, আমি শিওর আর কি, তবু দেখে নেবেন, ভুল হতেই পারে, আমার দিক থেকে ভুল হতেই পারে। আর একটা হচ্ছে রাঁচি যেটা আছে, এই দুটো আমি নিশ্চিত, বাকি একটু আপনাকে ইন্টারনেটে ঘেটে দেখতে হবে। তাহলে এখানে দুটো প্রশ্ন আমরা এক্সট্রা করতে পারলাম। এই দুটো আমার বেশ মনে আছে। এবার যদি আমরা ম্যাপটা আরেকবার দেখি, এই ম্যাপটা যদি আমরা একবার দেখি এখানটায়, তো দেখুন ট্রপিক অফ ক্যান্সার তো এরকম ভাবে জানি, ট্রপিক অফ ক্যান্সার এইভাবে এইভাবে নিচের ম্যাপটাতেই দেখায়, নিচের ম্যাপটা বেশ ফাঁকা ফাঁকা আছে। তো গুজরাট, রাজস্থান এরকম ভাবে ট্রপিক অফ ক্যান্সার দিয়েছে। তো ট্রপিক অফ ক্যান্সার আমি সঠিক রিপ্রেজেন্ট করতে পারলাম না। লেফট সাইডে এটা হচ্ছে নর্থ বা লেফট সাইড, লেফট সাইডে, আর এটা হচ্ছে রাইট সাইড। তো বাংলায় লিখে দিই, কর্কট ক্রান্তি
রেখার লেফট সাইডটা আয়তন অনুসারে প্রায় দ্বিগুণ। এইভাবে হলো না, তুলনামূলক লিখতে হবে। আয়তন অনুসারে কর্কটক্রান্তি রেখার ডান দিকের আয়তন থেকে প্রায় দ্বিগুণ। অর্থাৎ কর্কটক্রান্তি রেখার ডান দিকটা বলতে আমরা বলতে চাইছি এই সাইডটা। এই সাইডটা যতটা এলাকা, রাইট সাইডটা তার তুলনায় লেফট সাইডটা অ্যাপ্রক্সিমেটলি ডাবল। এইটা একটা ফিচার্স। এবার এই যে উত্তর ভারতে বা নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে চারটে আবহাওয়া দেখা যায় বা চার ধরনের ন্যাচারাল ফেনোমেনা দেখা যায়। এবার চারটে তো আপনি জানেনই, গ্রীষ্ম, বর্ষা, শীত আর। এবার সমুদ্র থেকে কোনো এলাকা যত ভেতরে আছে তার জলবায়ু তত এক্সট্রিম বা চরম ভাবাপন্ন। তো যেহেতু এই দিল্লি বা এই সমস্ত সাইড গুলো সমুদ্র থেকে অনেক অনেক দূরে, আর সেই তুলনায় অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, ওডিশা আর পশ্চিমবঙ্গের একটুখানি, এই যে এলাকাগুলো রয়েছে সমুদ্র তীরবর্তী, এইখানে কিন্তু জলবায়ু এক্সট্রিম পজিশনে যায় না। আমি শুনেছি, মানে অনেকেই যারা গিয়েছেন তারাই বলেছেন যে মানে অনেকে তো চিকিৎসা করাতে যান দক্ষিণ ভারতে, এবার শীতকালে গিয়েছেন তো বলছেন যে ওখানে রীতিমতো গরমের ফ্যান চালাতে হচ্ছে, কারণ সমুদ্র তীরে শীতটা সেইভাবে অনুভব হয় না, আর গরমটা কিন্তু প্রচন্ড গরম অনুভব হয় সমুদ্র তীরে। তো যারা গিয়েছেন তারাই বলেছেন, আমি কোনোদিন যাইনি সেই হিসাবে আমি বলতে পারবো না সঠিক জিনিসটা। তবে এই প্রসঙ্গে আমি বলে দিই, অনেকে আপনাকে বলবে, আপনি শুনবেন যে উত্তরপ্রদেশ, দিল্লিতে প্রচন্ড গরম পড়ে কিন্তু বাংলার মতন এত পরিশ্রম দায়ী হয় না। কেন হয় না? না ওখানে ঘাম হয় না। যদি এরকম কেউ আপনাকে বলে থাকে, আপনি বলবেন যে আপনি কিচ্ছু জানেন না। কেন কি, আমি নিজে দিল্লিতে ছিলাম, বেশ কয়েক বছর ছিলাম, মানে বছরের উপরে। তো সেই হিসাবে ওখানে গরমকালে প্রচন্ড ঘাম হতো, ভালো রকম ভাবে ঘাম হতো। হ্যাঁ, তো ওখানে ঘাম হয় না যদি কেউ বলে থাকে, সে একদম ভুল বলছে, শোনা কথা বলছে। তো যাই হোক, চারটে সিজন দেখা যায়। তারপরে হচ্ছে যে ল্যাটিটিউড গুলোর মধ্যে ঘন্টায় রয়েছে, লঞ্জিটিউড যা রয়েছে। এবার এইখানটা আমরা আবার ফিরে আসি, এই উপরের ম্যাপটায় কোথায় গেল দেখুন। এই যে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি যে এই এলাকাটা বা এই এলাকা, এগুলোকে বলা হয় ট্রপিক্স, বা এই এলাকায় যে দেশগুলো রয়েছে তাদের বলা হয় ট্রপিক্যাল কান্ট্রি। ট্রপিক্স মানেটা কি বাংলায় কেউ বলতে পারে? আমার ঠিক মনে পড়ছে না। ট্রপিক্স মানেটা কি? ট্রপিক্যাল কান্ট্রি, নিরক্ষীয় দেশ। নিরক্ষীয়, হ্যাঁ, মানে নিরক্ষরেখার আশপাশে। এবার দেখুন, ভারতবর্ষ 23.5 ডিগ্রির এই সাইডটায়, আমরা যদি একটা ছোট করে আঁকি, এই 23.5 ডিগ্রির এই সাইডটায় ভারতবর্ষর মূলত দ্বিগুণ ব্যাপ্তি, আর একটুখানি ব্যাপ্তি হচ্ছে 23.5 ডিগ্রির এই দিকটা। 8 ডিগ্রি 4 মিনিট। নর্মালি 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত এলাকাটাকে নিরক্ষীয় এলাকা বলে, এবং 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত এলাকাটা যেটা রয়েছে, মানে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বোথ সাইডে,
এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং প্রত্যেক দিন বিকেল বেলা নিরক্ষীয় অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটে। মানে ওখানকার লোকেরা বিকেল বেলা কোনো বিয়ে শাদী রাখতে পারে না, বা রাখলেও রাত্রি 9টা-10টার দিকে। কেন কি প্রত্যেক দিন নিরক্ষীয় অঞ্চলে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবেই হবে। এর কারণ আপনারা জানেন, একটু আগেই আপনাদের এখানে বোঝাচ্ছিলাম যে প্রচন্ড তাপে জল বাষ্পীভূতের উপরে উঠে যায় এবং ওই এলাকায় বৃষ্টিপাত হয়। নিরক্ষরেখায় সারা বছর দিন আর রাত 12 ঘন্টা করে হয়, আমাদের মতো 14 ঘন্টা হয় না। মানে 21শে জুন 14 ঘন্টা, বা ওখানে 12 ঘন্টা। তো নিরক্ষরেখার উভয় দিক 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত ভূমি হলে সেখানে প্রচন্ড বৃষ্টিপাত হয়। তার ফলে কি গড়ে উঠেছে? চিরহরিৎ বৃক্ষের অরণ্য, যেমন অ্যামাজনের জঙ্গল, যেটা আমরা প্রায় কেটে সাফই করে দিয়েছি। আর বেশ ওটা 5-10 বছর, তার মধ্যে ওটাও সাফ হয়ে যাবে। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন জঙ্গলকে, কেউ বলতে পারে? আমাজন। অ্যামাজনকে বলা হয়, ঠিক। তেমনি আফ্রিকাতেও কিছু কিছু জঙ্গল আছে, সেখানেও বেশ চিরহরিৎ বৃক্ষের বনভূমি টনভূমি দেখা যায়। কেন? ওখানে প্রচুর বৃষ্টিপাত হয়, রোজ বৃষ্টিপাত হয়, বড় বড় গাছ, ক্যানোপি। কিন্তু আমাদের দেশটা 0 থেকে 5-এর মধ্যে নয়, আমাদের দেশটা 8 থেকে শুরু হয়েছে, 37 অব্দি আছে। মানে আমাদের দেশটা মূলত এবার 23.5 থেকে 66 ডিগ্রিকে কি বলা হয়? নাতিশীতোষ্ণ। মানে না অতি শীত, না অতি উষ্ণ, নাতিশীতোষ্ণ। উভয় দিকেই তাই, 23.5 থেকে 66 ডিগ্রি নাতিশীতোষ্ণ। ঠান্ডা ঠান্ডা অতটা হয় না, গরম অতটা হয় না, মোটামুটি। আর 66.5 থেকে 90 ডিগ্রি অবধি হচ্ছে, যেহেতু সূর্যের তাপ পৌঁছায় না, তো সেই জায়গাগুলো খুবই ফ্রিজিং বা টেম্পারেট জোন আমরা বলতে পারি, মানে বরফ টরফ থাকে। তা আমাদের ভারতবর্ষ কিন্তু দেখুন একটুখানি, মানে তাও 5 ডিগ্রির মধ্যে নেই, 8 ডিগ্রি থেকে শুরু হয়েছে, একটুখানি এই দিকটাই রয়েছে, আর বেশিটা। তবু আমাদের দেশকে ট্রপিক্যাল কান্ট্রি বলা হয়। আমাদের দেশকে কিন্তু কখনোই টেম্পারেট জোন, টেম্পারেট তো বেশি হয়ে গেল, টেম্পারেট বা ফ্রিজিং বেশি হয়ে গেল, নাতিশীতোষ্ণ আমাদের দেশকে বলা হয় না। এইটা কিন্তু একটা, কেন বলা হয় না তার একটা ব্যাখ্যা বা তার একটা কি আছে, সেটা যদিও আমাদের এই ক্লাসের চর্চার বিষয় নয়, সেটা ডিবেট রয়েছে। তো আমাদের ভারতীয়রা বলছেন যে কেন আমাদের ট্রপিক্যাল কান্ট্রি বলা হবে। ট্রপিক্যাল কান্ট্রিতে কি সমস্যা স্যার? ট্রপিক্যাল কান্ট্রিতে যেমন ধরুন আমরা ট্রপিক্যাল ফ্রুট বলতে আম, মানে যেগুলো একমাত্র এখানেই হয়, কোনোদিন আমেরিকায় আম হবে না, তার কারণ ওখানে ওই পরিমাণ গরমই পড়ে না। আবার ওইসব দেশে যেসব ফসল হয়, যেমন বিশেষ করে শ্যাম্পেন, শ্যাম্পেনের গল্প কেউ জানে? মানে ছোটখাটো, বেশি না, একটুখানি। শ্যাম্পেন ব্যাপারটা কোন দেশে হয়, কেউ বলতে পারে? আমি ধরে নিচ্ছি আপনারা কেউ বলছেন না, আমি বলে দিই। মানে কেউ জানে না এটা হতে পারে না, 1-2 জন অবশ্যই জানে। শ্যাম্পেন হচ্ছে একটা বিশেষ আঙুরের রস বা ফলের রস। কোনোটাকে 40 বছর, কোনোটাকে 7 বছর, কোনোটাকে 10 বছর আঙুরের রসটা সংগ্রহ করে কাঠের পিপেতে রেখে দেওয়া হয়। লোহার টিনে না, কাঠের পিপে, তার মধ্যে রেখে দিয়ে জমিয়ে রাখা হয়, সেলার বলে, যেখানে কাঠের পিপে গুলো রাখা হয়। আর আপনার আমার থেকে অনেক বড় বড় সাইজের কাঠের পিপে হয়, ধরুন একটা হয়তো 10 ফুট বাই 10 ফুট, মানে 10 ফুট লম্বা 10 ফুট চওড়া, এরকম আর কি, 7-10 বছর 15 বছর। শ্যাম্পেন হচ্ছে ওই রকম আঙুরের রস, যেটা ওই গেঁজিয়ে যায় বলতে ওই যে ফার্মেন্টেশন ঘটে, যে সেটা মদে রূপান্তরিত হয়। তো ওই আঙুরটা পৃথিবীর এমন, মানে ভগবানের কৃপা, যে শুধুমাত্র ফ্রান্সেই চাষ হয়। শ্যাম্পেন হচ্ছে ফ্রান্সের মদের ব্র্যান্ড। এবার ব্র্যান্ড বলতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কিছু। এবার আপনি যদি বলেন যে স্যার না আমরা ম্যাকডোয়েলস দেখেছি, হ্যাঁ, ওগুলো কেমিক্যাল প্রসেসে জল ফল মিলিয়ে তৈরি করা, কিন্তু শ্যাম্পেন একমাত্র ফ্রান্সেই হয়, আর পৃথিবীর কোথাও হয় না। ওই গাছ আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন, গাছটা হয়তো জন্মাবে হবে, কিন্তু আঙুরের যে পরিমাণ রস বা ফলের কোয়ালিটি, ওইটা আসবে না। ওটা একমাত্র ওই টেম্পারেচার, ওই আবহাওয়াতেই আসতে পারে। ঠিক আছে? সাবট্রপিক্যাল এলাকা যেগুলো হয় ওখানে, ওরকম জায়গাগুলো। তাই ফ্রান্সের বড় বড় ইয়ের ক্ষেত আছে, মানে ওখানে ধান গমের ক্ষেতের থেকে বেশি বড় ক্ষেত হচ্ছে আঙুরের, সেখান থেকে ট্রেন ট্রেন চলে পাশ দিয়ে আর কি। মাঝে মাঝে বিভিন্ন রকম সব ডকুমেন্টারিতে দেখায়, ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি দেখতে পারেন। এবার ট্রপিক্যাল কান্ট্রি এই অবধি তো হলো।
আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমি এখন অবধি যা যা পড়ালাম বুঝতে অসুবিধা হয়নি, অসুবিধা হলে অবশ্যই বলতে হবে। তারপরে এরপরে আমরা এই অবধি তো একটা ইন্ট্রোডাকশনের ক্লাস মোটামুটি হলো। একটু দাগ টেনে দিই যাতে বোঝা যায় কি যে আমরা এই অবধি একটা তারপরে হচ্ছে পেনিনসুলার প্লেটু, মানে আমরা এবার যেগুলো শুরু করব এখানে কিছু কিছু PLA হবে না, প্লেটু বানান TEAU। পেনিনসুলার প্লেটু হচ্ছে মানে পেনিনসুলার প্লেটুটা কি বিশ্বের সর্বপুরনো? এইগুলো থেকে আমরা একটু প্রশ্ন চিহ্ন দিয়ে রাখি, ডাইরেক্ট স্টেটমেন্ট দেওয়া যাবে না। এটা কি সাবমার্জ হয়েছে হয়নি, এগুলো একটু আমরা জিওগ্রাফিক্যাল টাইম স্কেলটা দেখতে হবে। যদি আমরা জিওগ্রাফিক্যাল কেন মানে ভৌগোলিক কাজকর্ম করছি তো ওই জন্য, শুধু টাইম স্কেল লিখলেও ভুল না, এটাকে ব্র্যাকেটে দিয়ে রাখি। টাইম স্কেলের মধ্যে হচ্ছে যদি আমরা ফিজিক্যাল সাইডটা দেখি, মানে এই পাহাড় পর্বত ভূমির গঠন যেটা হলো, তো প্রথমে হলো পেনিনসুলার প্লেটু, যেটা গন্ডোয়ানা ল্যান্ড, এটাকে ঠিক করে লিখে নিলে বুঝতে সমস্যা হবে। গন্ডোয়ানা ল্যান্ড, এটা গন্ডোয়ানা ল্যান্ডের একটা পার্ট, দক্ষিণের যে আমাদের উপদ্বীপটা রয়েছে। তারপর টাইম স্কেলে হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। প্লেট টেকটনিক্স আপনারা তো জানেন যে পৃথিবীর যে ভূমিগুলো রয়েছে সেগুলো আগে একটা লাভা ছিল, সেই লাভাগুলো ঠান্ডা হতে হতে জমতে জমতে নিচটা এখনো লাভাতে গরমেই ফুটছে, ওপরটা সমভূমি হয়েছে, মানুষ বসবাসের যোগ্য হয়েছে, এসব তো আমরা জানি। তো সেগুলো একটা প্লেট আকারে ওই লাভার উপরে সঞ্চরণ করে বেড়ায়, সাঁতরে বেড়ায়, ভেসে বেড়ায়, এবং যখন একটা প্লেটের সঙ্গে একটা প্লেট ওই লাভার উপরে চলতে চলতে গিয়ে ধাক্কা খায় তখন ভূমিকম্প হয়, বা কোনো দুটো প্লেটের মধ্যবর্তী যে জায়গা ফল্ট লাইন বলে সেই জায়গাগুলোতে ভূমিকম্প দেখা যায়, বা কোনো দুটো প্লেট একেবারে থেকে সরে যায়। এরকম ভাবে বহু কোটি বছর আগে ভারতের পেনিনসুলাটা দক্ষিণ গোলার্ধ থেকে সরে সরে আস্তে আস্তে, আমরা বলবো এগুলো নেক্সট ক্লাসে বলবো, আস্তে আস্তে এসে তারপরে আঙ্গারা ল্যান্ড গন্ডোয়ানা ল্যান্ডকে চাপ দিয়ে হিমালয় উঠিয়ে দিয়েছিল, এগুলো আমরা বলবো। তো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটা হচ্ছে ট্রাভেলিং টুয়ার্ডস, কিসের দিকে যাচ্ছে? ইন্ডিয়া। এই না, ইন্ডিয়া লিখলে হবে না, নর্থ, মানে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যাচ্ছে। তারপরে হচ্ছে এই যখন ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটটা, মানে আপনি জেনে রাখুন যে একটা বিশাল বড় মহাদেশ ছিল, যেটা সমস্ত ভূমি পৃথিবীতে যা আপনি দেখতে পাচ্ছেন সে সবকটা একটা ভূমি ছিল আগে, এরকম একটা কল্পনা করা হয়। সেই বিশাল জাইগান্টিক কন্টিনেন্ট বা মহাদেশটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, যেটা প্লেট বলতে বুঝিয়ে দিয়েছি ভূমিগুলো যেটা লাভার উপরে সাঁতরে বেড়াচ্ছে, সেটা ট্রাভেলিং টুয়ার্ডস নর্থ হয়। এবার নর্থের দিকে যাওয়ার সময় came under the reunion hotspot। রিইউনিয়ন হটস্পট কিচ্ছু না, এটা হচ্ছে একটা মানে জিওগ্রাফার্স বা ধরুন জিওলজিক্যাল যারা এই পৃথিবীর রিসার্চ করেছে তারা হটস্পট বলছে, কারণ কি
হটস্পট মানে সেখান দিয়ে লাভা উদ্গীরণ হয়। তো যদি আমরা এরকম ভাবে এই ছবিটা দেখি, এই ছবিটা এখানে দেখি, তো ধরে নিচ্ছি আমরা এটা ধরে নিচ্ছি যে এরকম কোন একটা জায়গায় বিশাল একটা কন্টিনেন্ট ছিল, এবার এটা ভেঙে গেল এখান দিয়ে এইটা আস্তে 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 এইভাবে উত্তরের দিকে যাচ্ছে। তো যখন যাচ্ছে তো একটা জায়গায় আসলো, এই জায়গাটা রিউনিয়ন হটস্পট, যদিও এই মকরকান্তি রেখার কাছে না, এই জায়গাগুলোতে হটস্পট আছে। তো সেইখানে যখন আসলো তখন সেই লাভা উদ্গীরণ এই জিনিসগুলো হলো, যে প্লেটুটার উপর দিয়ে পুরো লাভার চাদর বয়ে গেল। প্লেটুটাদের উপর যে লাভাটা রয়েছে, তবে গিয়ে না আজকে আমরা বলতে পারছি যে ওখানে লোহা, অভ্র, তামা পাওয়া যাচ্ছে। এগুলো কি? এগুলো আসলে গলিত অবস্থায় লাভার মধ্যে থাকে। লাভাটা যখন পৃথিবীর উপরে বা ওই মানে পেনিনসুলার উপরে বা আমাদের যেটা উপদ্বীপ রয়েছে ভারতবর্ষে, তার উপরে প্রবাহিত হলো, তবে ক্রমাগত ওইগুলো আমরা খুঁড়তে শুরু করলাম, পেতে শুরু করলাম। এই হচ্ছে কমন কনসেপ্ট, আর কিছু না। তো সেটাই আমরা লিখছিলাম কেম আন্ডার রিউনিয়ন হটস্পট। তো এখানে কি হলো, এখানে ব্যাসাল্ট ফিশার হলো, মানে যে চ্যুতি যেটাকে বলে আর কি। তো এখান থেকে আমরা কি গঠন পেলাম, এখান থেকে আমরা গঠন পেলাম হচ্ছে, একটু ছোট্ট করে লিখে দিই, ডেকান লাভা প্লেট। মানে যে লাভাটা সব হলো, যে ওখানে ডেকান লাভা প্লেটটা গঠন হলো, দিয়ে তারপরে সেটা আবার আরো এগোলো, তারপরে কলিশন হলো, কার সঙ্গে হলো? ইউরেশিয়ান প্লেট, মানে ইউরোপ প্লাস এশিয়া, এটা পুরো একটা প্লেটের উপরে আছে, মানে এটা একটা ল্যান্ড আর কি, ইউরোপ প্লাস এশিয়া, ওই জন্য বলা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। ওই যে ধরাম করে ধাক্কা খেলো, দিয়ে তারপরে এবার হিমালয় গঠন শুরু হলো, হিমালয়। তারপরে গঠন হলো বৃহৎ সমভূমি যেগুলো হয়, গ্রেট প্লেনস। বোঝা গেল? এইটা হচ্ছে জিওগ্রাফিক্যাল টাইম স্কেল। তারপরে হচ্ছে আমরা যদি পলিটিক্যাল অর্গানাইজেশন দেখি, না এটা তো অন্য কালিতে লিখি, এটা দেখে আমাদের ভারতবর্ষকে তো দেখতে হবে। আমরা এগুলো আলোচনা করব, হ্যাঁ, এই যেগুলো এতক্ষণ লিখলাম এগুলো সব কটা ডিটেলস আলোচনা করব, তবে আজকে না। এইটা যখন আমরা ভারতের কি বলে ফিজিক্যাল ফিচার্স, ফিজিক্যাল গঠন, এগুলো আলোচনা করব, এর একটা আলাদা ক্লাসই হয়, রক সিস্টেম অফ ইন্ডিয়া। কোনটা? ওটা কি লিখেছেন অর্গানাইজেশনের আগে? পলিটিক্যাল। আচ্ছা, ও আচ্ছা, টি হয়ে গেছে না, পলিটিক্যাল হয়ে গেছে, দাঁড়া। পলিটিক্যাল, আচ্ছা এটা মুছে দিয়ে ভালো করে লিখি। পলিটিক্যাল অর্গানাইজেশন, যেমন ধরুন আমরা ব্রিটিশ থেকে যদি শুরু করি, তারপর হচ্ছে তীর চিহ্নটা নিচেই দিই, দেখতে ভালো লাগবে। ব্রিটিশ থেকে আসলো হচ্ছে প্রভিন্সেস, প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেটস, মানে রাজশাসিত রাজ্য। তারপরে তো আমরা ইন্ডিপেন্ডেন্স অর্জন করলাম। মানে ইন্ডিপেন্ডেন্স লেখার পর, ইন্ডিটা লেখার পর ভাবছিলাম INDI হবে না INDE হবে, তো মনে হলো না DEE হবে। তারপরে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন হলো অন্ধ্রপ্রদেশ 1956, বেসড অন লিঙ্গুইস্টিক। 53 সাল না? দেখে নেবেন, যদি 53 হয় তাহলে 53 করবেন, আমি না কখন বলছি। তারপরে হচ্ছে কেরালা, ভুল হতেই পারে দেখুন আমার থেকে, কখনো কখনো এত সাল তো মনে থাকে না। তারপরে হচ্ছে গুজরাট আর মহারাষ্ট্র, এই দুটো গঠন হলো 1956 সালে।
তবে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল 1956 সালে অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, তো সুতরাং তার আগে হয়েছিল বলে আমার জানা নেই। আচ্ছা, এটা 56 না, এটা 60 হবে। মানে ওই যে 56 60 এই সমস্ত করতে গিয়ে গোলমাল হয়ে যাচ্ছে। 1960 সাল মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় জিজ্ঞেস করেনি, মানে করে একটা দুটো করে, কিন্তু কোনটা করবে বলা যায় না। বিশেষ করে আমার মনে আছে নাগাল্যান্ড, এত মানে বকবক করলে ঠিকঠাক লেখা হবে কি করে। নাগাল্যান্ড গঠন হয়েছিল 1963-তে। সিকিমটা প্রশ্ন জিজ্ঞেস করে যে সিকিম কত সালে ভারতবর্ষের পূর্ণ রাজ্যে পরিণত হয়। তারপর হচ্ছে হিমাচল প্রদেশ আর হরিয়ানা, মানে পাঞ্জাবটা ভেঙে হরিয়ানা গঠন করা হলো, যেটা হলো 1966। মানে আমি দেখুন হিসাব করেছি কি 3 বছর পর পর এই হিসাবে শুরু হয়েছিল গুজরাট মহারাষ্ট্র থেকে, তারপর ওদিকে চলে গেল নাগাল্যান্ড, তারপর হিমাচল আর হরিয়ানা। তারপর হচ্ছে মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, যেটা 72-এ গঠন হয়েছিল। মানে এটা 71 না 72 একটু আমার কনফিউশন লাগছে। 1972 লিখে দিন, হলে আবার বল জনগণ 72 ঠিক মনে করতে। তারপর হচ্ছে সিকিম, এইটা পরীক্ষায় বহুবার এসছে, 1975। হ্যাঁ, তারপর হচ্ছে মিজোরাম, অরুণাচল প্রদেশ, আর তারপর হচ্ছে গোয়া 1987। এটা আমরা মোটামুটি জানি। তারপর হচ্ছে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড। যেন আমি যখনই আপনাকে জিজ্ঞেস করবো যে উত্তরাখণ্ড কবে গঠন হয়েছিল, সঙ্গে সঙ্গে যেন উত্তর চলে আসে। তারপর হচ্ছে ছত্তিশগড়, এটা গঠন হয়েছিল 2000 সালে। তারপর হচ্ছে তেলেঙ্গানা, হ্যাঁ 2014। তো এই তেলেঙ্গানাটা না কত সালে গঠন হয়েছিল বা তারিখ, এইটা আমি 3 থেকে 4 বার WBCS পেয়েছি। তো সুতরাং আমরা ওই কবে কোনটা WBCS জিজ্ঞেস করবে কি করবে না না চক্করে গিয়ে আপনি মোটামুটি যেগুলো সব মুখস্থ করে ফেলুন। যত মুখস্থ করবেন তত ভালো। এবার ধরুন আমরা এই রাজ্যগুলো থেকে যদি একটা করে ছোট করে MCQ আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি, যে কতগুলি রাজ্য সমুদ্র তীরবর্তী, কেউ বলতে পারে এই মুহূর্তে এখনই দাঁড়িয়ে? বলুন একটা একটা করে রাজ্যের নাম বলুন শুনি। স্যার, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। আচ্ছা, কর্ণাটকের পর কি বললেন? কেরল, হ্যাঁ, তারপর তামিলনাড়ু, তামিলনাড়ু, আচ্ছা অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যা বলবেন না, ওডিশা বলবেন, ওরা নাম চেঞ্জ উড়িষ্যা করেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ। আর আর ইউনিয়ন টেরিটরি হচ্ছে আন্দামান, লাক্ষাদ্বীপ, ঠিক ঠিক, গোয়া, দমনদিউ, আর হচ্ছে আপনার পন্ডিচেরি। মানে দেখতে গেলে যতগুলো ইউটি রয়েছে সবই সমুদ্র তীরবর্তী, খালি ওই চণ্ডীগড়, দিল্লি ওইটা বাদ দিয়ে। হ্যাঁ, লাদাখ, জম্মু কাশ্মীর। হ্যাঁ, লাদাখ, জম্মু কাশ্মীর বাদ দিয়ে, একদম ঠিক বলেছে। তার মানে 9খানা স্টেট হচ্ছে কোস্টাল স্টেট। আচ্ছা, তো ভারতের কোস্ট লাইন হচ্ছে 16.6 কিলোমিটার, ইনক্লুডস আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, মানে এই সব মিলিয়েই আর কি 16.6। ইউনিয়ন টেরিটরি আর ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে মিলিয়ে কার
সব থেকে বড় কোস্ট লাইন আছে? স্যার গুজরাট। আমি ওই জন্য প্রশ্নটা করেছি। আন্দামান and Nicobar has bigger coastline than গুজরাট। দেখেছেন তো, এই যে সামান্য সামান্য জিনিসগুলো কিভাবে আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে দেয়। তারপরে যেমন ধরুন আরেকটা যদি আমরা প্রশ্ন করি, which states have international border? এগুলো কিন্তু প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, অনেকগুলো রাজ্য আছে স্যার। হুম হুম, এগুলো তো আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে। বা কোন রাজ্যগুলোর ইন্টারন্যাশনাল বর্ডার নেই, মানে যেগুলো আছে বাকিগুলো নেই, সিম্পল কনসেপ্ট। বা কোনটা ল্যান্ডলকড স্টেট, যে যার কোনো দিকেই কোনোভাবে সমুদ্র সে দেখতে পায় না। যেমন ধরুন দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, তেলেঙ্গানা, এগুলো হচ্ছে ল্যান্ডলকড, এদের কোনো সমুদ্র অ্যাক্সেস নেই। ছত্তিশগড়, তেলেঙ্গানা, সে তো আপনি এটাও বলতে পারেন যে না স্যার হিমাচল প্রদেশ, তারা তো ইয়ে নেই। মানে এটাকে আপনি ল্যান্ডলক স্টেট হিসাবে দেখা ছাড়াও আপনি দেখুন যে এর কোনো ইন্টারন্যাশনাল বর্ডার নেই, কারণ ল্যান্ডলক স্টেট শুধু এইটা না, আরো অনেক আছে। ডট ডট দিয়ে দিলাম, মানে আরো কিছু আছে, সব লিখলাম না, নিজেরা একটু দেখে নিন। তারপরে ধরুন নেবার্স অফ ইন্ডিয়া। নেবার্স অফ ইন্ডিয়ার মধ্যে এক হচ্ছে বাংলাদেশ। এগুলো তো মোটামুটি কমন কনসেপ্ট, এগুলো আপনারা জানেনই। তারপরে হচ্ছে চায়না, তারপরে হচ্ছে নেপাল, পাকিস্তান। মানে আমরা নেপালটা আগে লিখে ফেললাম, পাকিস্তানটা আগে লেখা হচ্ছে, যাই হোক একই ব্যাপার। তারপর হচ্ছে মায়ানমার, তারপর হচ্ছে 6 হচ্ছে আফগানিস্তান, 7 হচ্ছে ভুটান। আবার শ্রীলঙ্কা আর মালদ্বীপ, মেরিটাইম নেবার, অর্থাৎ কিনা সমুদ্র উপকূলবর্তী প্রতিবেশী দেশ। শ্রীলঙ্কা is separated by Park Strait. মান্নার রিজিয়ন। এইখানে আমরা গুগল ম্যাপের সাহায্য খুব নেব। মালদ্বীপস হবে, আমি এটা মালদ্বীপ ভুল করে লিখলাম, মালদ্বীপস হবে। বা মলদ্বীপস অনেক বলে। সেপারেটেড বাই 8° চ্যানেল। যদি আমরা দেখতে যাই ইম্পর্টেন্ট চ্যানেলগুলোর মধ্যে হচ্ছে 8°, 9°, 10° চ্যানেল।
Cocos Island of Myanmar and North Andaman Island is separated by Cocos Channel. তো আজকে সকালের ক্লাসে এতটুকুই হবে। সন্ধ্যেবেলায় আমরা ভারতের যারা প্রতিবেশী দেশ রয়েছে, যেমন ধরুন বাংলাদেশ, তাদের সঙ্গে বর্ডার কিরাম সম্পর্ক, কি কি বর্ডার ডিসপিউট রয়েছে, তারপরে ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে সেই বর্ডার ডিসপিউটটা কিভাবে হচ্ছে, বা শুধু বর্ডার ডিসপিউট না, কোন নদী নিয়ে ডিসপিউট রয়েছে, কোন ড্যাম নিয়ে ডিসপিউট রয়েছে, কি ব্যাপার রয়েছে, এগুলো আমরা একটু আলোচনা করব। ভারত নেপালের ডিসপিউটটা গত বছর এইরকম পজিশনে পৌঁছে গেছিল কালী রিভার আর ওই জায়গাটা নিয়ে, যে নেপাল তাদের সংসদে একটা অখণ্ড নেপালের ম্যাপ প্রকাশ করে, যেখানে ভারতের অধিকৃত মানে ভারত নিয়ন্ত্রিত কিছু জায়গাকে ওরা নিজেদের বলে দেখিয়ে দেয়। তো এইরকম জিনিস কিন্তু আমরা দেখেছি। তো সেগুলো আমরা সন্ধ্যের ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা এই অবধি শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। রেকর্ডিং স্টপ করে দিলাম।